আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো অ্যাকাউন্টিং হ্যাকার্স থেকে আমি আছি আব্দুল রাহাত। আজকের ক্লাস হচ্ছে নবম দশম একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব লেনদেন লিপিবদ্ধকরণ। আমরা সচরাচর দেখি প্রথম অধ্যায়টা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ প্রথম অধ্যায়টা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং নিয়ে ক্লাসগুলো হবে। আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে জানার জন্য ক্লাসগুলো নিচ্ছি। আমি গত ক্লাসে বলছিলাম লেনদেন লিপিবদ্ধকরণ নিয়ে আলাদা একটা এক্সট্রাভাবে ক্লাস করানো হবে। আজকের সেই প্রত্যাশিত ক্লাস। লেনদেন লিপিবদ্ধকরণ বলতে বুঝি আমরা তিনটা কাজের প্রক্রিয়া, অর্থাৎ লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ। প্রথমে লেনদেনটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে, তারপর জাবেদাভুক্তকরণ করতে হবে, তারপর খতিয়ানে স্থানান্তরকরণ করতে হবে। আমরা জানি লেনদেন, সকল প্রকার লেনদেনে কিন্তু আর্থিক ঘটনা, কিন্তু সকল ঘটনাই লেনদেন নয়। একটু পর তার বাস্তবিক প্রমাণ আমরা প্র্যাকটিক্যালি দেখব। আর জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ কি আমরা এখনো জানি না, কারণ আমরা এখনো অনেকে বিগিনার লেভেলে আছে। যারা জানো হয়তো তাদের জন্য ক্লাসটা অনেক ইফেক্টিভ হবে। এই তিনটা কাজের শর্টকাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে রাখছি। এই তিনটা কাজের প্রক্রিয়াকে লেনদেন লিপিবদ্ধকরণ বলে। আরেকটা কথা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণের আরেক নাম বা অপর নাম হচ্ছে হিসাব রক্ষণ। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই নোট করে রাখবা। আর তোমাদের কাছে ভাইয়ার একটাই রিকোয়েস্ট, তোমাদের মধ্যে অবশ্যই নোট করার প্রবণতাটা রাখতে হবে। আমার মতো করে নোট করে রাখতে হবে এরকম কোনো কথা নাই, তোমরা তোমাদের সুবিধা মতো করে নোট করে রাখবা খাতায়। আর হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে হিসাবের বইসমূহে লিপিবদ্ধ করা। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওই জন্য আমি লিখে রাখছি তোমাদের সুবিধার্থে। আর হিসাব বিজ্ঞানের প্রধান বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। এটা বিভিন্ন বার্ষিক পরীক্ষায় আসে, এসএসসি এইচএসসি ফাইনালও আসে, এটা অবশ্যই মনে রাখবা। আর আমাদের আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে লেনদেন নিয়ে আলোচনা। হিসাব বিজ্ঞানের মূল উপাদান বলা হয় লেনদেনটাকে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হিসাব বিজ্ঞানের মূল উপাদান এই লেনদেনটাকে আবার আমরা জানি ব্যবসায়িক ঘটনাও বলা হয়। আচ্ছা, আমরা লেনদেনের সংজ্ঞাটা একটু পড়ি। অর্থের মূল্যে পরিমাপযোগ্য আর্থিক ঘটনাকে লেনদেন বলে। এই লেনদেনের প্রধান তিনটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে অর্থের মূল্যে পরিমাপযোগ্যতা বা বিবেচনাযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন সাধন, কমপক্ষে দুইটি পক্ষ জড়িত। আমি ক্লাসটা লম্বা না হওয়ার জন্য এগুলো আগেই লিখে রাখছি। লম্বা হলে বেশি স্টুডেন্টরা দেখতে চায় না ক্লাস। এ ইকুয়াল এল প্লাস ওই, আমরা জানি হিসাব বিজ্ঞানের একটাই সমীকরণ বা মৌলিক সমীকরণ আছে, অর্থাৎ সম্পদ সম্পদ সমান দায় যোগ মালিকানা শর্ত। আমরা জানি এটা আর্থিক অবস্থার পরিবর্তন সাধন, অর্থাৎ একটা পক্ষ যদি সুবিধা গ্রহণ করে আর একটা পক্ষ সুবিধা প্রদানকারী। আমরা জানি সুবিধা গ্রহণকারী কিন্তু ডেবিট, সুবিধা প্রদানকারী কিন্তু ক্রেডিট। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি একটু আসতেছি। আমি প্রথমে একটা ঘটনা লিখে রাখছি। আমি প্রথমেই শুরুতে বলছিলাম সকল প্রকার ঘটনা কিন্তু লেনদেন নয়, আবার সকল প্রকার লেনদেনই ঘটনা। এইটার একটু বাস্তবিক প্রমাণ আমরা দেখতেছি এখন। ফর এক্সাম্পল, 10,000 টাকা বেতন একজন কর্মচারী নিয়োগ। 10,000 টাকা বেতন একজন কর্মচারী, এটা কি লেনদেন নাকি লেনদেন নয়? আমরা দেখি লেনদেনের কিন্তু তিনটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে অর্থের মূল্য পরিমাপযোগ্যতা, আর্থিক অবস্থার পরিবর্তন সাধন, কমপক্ষে দুইটি পক্ষ জড়িত। আমরা দেখতেছি 10,000 টাকা ঠিক আছে, অর্থের মূল্য পরিমাপযোগ্যতা। এখন দেখতে হবে আর্থিক অবস্থার পরিবর্তন সাধন হয়েছে কিনা। তাইলে এখন আমরা দেখতেছি একজন কর্মচারী নিয়োগ। কর্মচারী নিয়োগের সময় কোনো নগদ বা সম্পদ প্রদান করা হয়নি, তাইলে এটা লেনদেন নয়। কারণ বেতন দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এটা একটা ভবিষ্যৎ কার্যকলাপ প্রক্রিয়া, যা এখনো কার্যকর হয়নি, তাহলে এটা লেনদেন নয়। আমরা জানি হিসাব বিজ্ঞানের যে কোনো লেনদেন এই তিনটাকে প্রভাবিত করবে, অর্থাৎ সম্পদ দায় যোগ মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। প্রভাবিত না করলে এটা লেনদেন নয়। যেহেতু এটা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধন হয়নি প্রথমের লেনদেন, এই আর্থিক ঘটনাটা, তাহলে দুইটি পক্ষ আসার কোনো কথাই নাই। আচ্ছা, এইটা কখন লেনদেন হবে, এই ঘটনাটা কখন লেনদেন হবে বা লেনদেনের গ্রহণযোগ্যতা হিসেবে রূপ পাবে? তাইলে আমরা যদি দেখি 10,000 টাকা বেতন যদি পরিশোধ করি যে কোনো কর্মচারীকে, এটা কি লেনদেন? অবশ্যই লেনদেন, কারণ এটা অর্থের মূল্যে পরিমাপযোগ্য। বেতন পরিশোধ করার ফলে একদিকে বেতন বাড়ছে, বেতন বাড়লে হচ্ছে খরচের নাম বেতন হিসাব ডেবিট, অন্যদিকে নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। সাধুরীতিতে নগদকে নগদান বলা হয়। এই বেতন বাড়ার ফলে আমার ইকুইটি হ্রাস পেয়েছে, ইকুইটি মানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। একদিকে নগদ টাকা চলে গেছে মানে সম্পদ হ্রাস পেয়েছে। তাইলে আমরা দেখতেছি এই ইকুইটি মালিকানা সত্ত্বতা আছে, আর এদিকে হচ্ছে আপনার নগদ সম্পদ হ্রাস পেয়েছে। তাইলে এটা আর্থিক অবস্থার পরিবর্তন সাধন হয়েছে। আর দুইটি পক্ষ জড়িত, তাহলে একটা পক্ষ দেখতেছে এখানে সুবিধা গ্রহণকারী, আর একটা পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী।
তাইলে একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট, তাইলে এটা অবশ্যই লেনদেন। প্রথমেরটা লেনদেন নয়, কারণ এটা একটা ভবিষ্যৎ কার্যকলাপ প্রক্রিয়া, যা প্রশাসনিক কার্যকলাপ, যেটা লেনদেন নয়। তাইলে আজকের ক্লাসটা এতটুকুই। আল্লাহ হাফেজ। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অ্যাকাউন্টিং হ্যাকার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা। অ্যাকাউন্টিংয়ের উপরে এরকম প্রতিনিয়ত এবং ইফেক্টিভ ভিডিও পেতে হলে।